পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম দ্য হোয়াট ইউর ডক্টরস ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ। পুষ্টির ঔষধ সম্পর্কে আপনার ডাক্তার যা জানে না তা আপনাকে হত্যা করতে পারে। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 2, জীবন খুব ছোট, খুব দীর্ঘ মারা যাচ্ছে। আমরা একবিংশ শতাব্দীর কোণে পদক্ষেপ করার সাথে সাথে চিকিৎসক এবং চিকিৎসা গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং শিল্পোন্নত বিশ্বের স্বাস্থ্য ও চিকিৎসা পরিচর্যার অবস্থার বিশেষ নোট নিয়েছেন গত এক শতাব্দীরও বেশি সময় ধরে। ফিরে তাকালে রোগের তুলনায় এটা লক্ষণীয়। 1900-এর দশকের গোড়ার দিকে মানুষ প্রাথমিকভাবে সংক্রামক রোগে মারা গিয়েছিল। তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর 4টি প্রধান কারণ ছিল নিউমোনিয়া, যক্ষ্মা, ডিপথেরিয়া এবং ইনফ্লুয়েঞ্জা, এবং মানুষের আয়ু ছিল 43 বছরের একটু বেশি। কিন্তু এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে অ্যান্টিবায়োটিক আবিষ্কার এবং তাদের উন্নয়নে অগ্রগতির জন্য ধন্যবাদ, সংক্রামক রোগের কারণে মৃত্যুর হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এমনকি 1980-এর এইডস মহামারীর পরে আমরা যখন একবিংশ শতাব্দীতে চলে যাচ্ছি, আমরা দেখতে পাই যে লোকেরা প্রাথমিকভাবে বুঝছে এবং মারা যাচ্ছে, যা দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগ হিসাবে পরিচিত। এর মধ্যে রয়েছে করোনারি আর্টারি ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস, আর্থারাইটিস, ম্যাকুলার ডিজেনারেশন, সানি, আলজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস এবং হিউম্যাটারাইজ আর্থারাইটিস। তালিকা এরকম চলতে থাকে। যদিও গত শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রে গড় আয়ু নাটকীয়ভাবে বেড়েছে, এই দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগের কারণে আমাদের জীবনযাত্রার মান একটা বড় আঘাত পেয়েছে। আমরা মূলত খুব ছোট জীবনযাপন করছি এবং অনেক দিন ধরে মরছি। যেমনটি আমি একজন বিশিষ্ট ইমিউনোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট ডক্টর মাইরন ওয়েন্সের একটি বক্তৃতায় শুনেছি। দ্য মেন্টজ আমাকে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের গুরুতর বিপদ এবং সেলুলার পুষ্টির গুরুত্ব বুঝতে সাহায্য করেছেন। একটি ওয়েক আপ কল, জীবন প্রত্যাশা। আপনি কতদিন বেঁচে থাকার আশা করেন? চলুন এক মুহূর্তের জন্য জীবনের গুণমানকে একপাশে সরিয়ে রাখি। যেমন দীর্ঘায়ু নিয়ে অনেক গবেষণা করা হয় এবং বিবেচনা করি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাই এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশ্বের অন্যান্য শিল্পোন্নত দেশগুলোর সাথে তুলনা করা হয়। একটি দেশের স্বাস্থ্য যত্ন ব্যবস্থা মূল্যায়ন করার প্রাথমিক উপায়গুলির মধ্যে একটি হলো সেই দেশের মৃত্যুর হার দেখা। 1950 সালে আয়ুষ্কালের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ 21টি শিল্পায়িত দেশের মধ্যে 7ম স্থানে ছিল। আপনি কল্পনা করতে পারেন যে আমরা সেই সময় থেকেই স্বাস্থ্য সেবার জন্য বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করেছি। 1998 সালে আমরা স্বাস্থ্য পরিচর্যার জন্য $1 ট্রিলিয়নেরও বেশি ব্যয় করেছি, যা আমাদের মোট জাতীয় পণ্যের 13.6%, যা পরবর্তী নিকটতম জাতির তুলনায় দ্বিগুণেরও বেশি। আমাদের এমআরআই এবং সিটি স্ক্যানার, এনজিওপ্লাস্টি,
বাইপাস সার্জারি, মৌখিক এবং হাঁটু প্রতিস্থাপন, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, অ্যান্টিবায়োটিক, উন্নত অস্ত্রোপচারের কৌশল, উন্নত ঔষধ এবং নিবিড় পরিচর্যার ইউনিট রয়েছে। আমাদের সমস্ত চিকিৎসা অগ্রগতি কি মার্কিন যুক্তরাষ্ট্রের আয়ু বৃদ্ধি করেছে? 1990 সালে আমাদের জাতি আয়ুষ্কালের তুলনায় 18তম স্থানে ছিল। 40 বছর আগে একই 21টি শিল্প উন্নত দেশ সত্ত্বেও $মিলিয়ন আমেরিকানরা স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করেন। আমরা এখন বিবেচনা করছি আয়ুষ্কালের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে খারাপ শিল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি। আমরা যে স্বাস্থ্য পরিচর্য ব্যবস্থাকে বিশ্বের সেরা বলে দাবি করি তা আসলে সবচেয়ে খারাপের কাছাকাছি, যখন আমরা দেখি যে আমেরিকানরা কতদিন বাঁচে বা বাঁচে না। আমরা জিজ্ঞাসা করেছি, আপনি কতদিন বেঁচে থাকবেন? কিন্তু এখন কল্পনা করুন আপনার গত 20 বছর কেমন হবে। আপনি কি আপনার অর্থের মূল্য পাচ্ছেন? আমার মনে হয় না। জীবনের গুণমান, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমার রোগীরা আজ তাদের জীবনের বছরের সংখ্যা নিয়ে ততটা উদ্বিগ্ন নয় যতটা তারা সেই বছরগুলিতে জীবনের মান নিয়ে উদ্বিগ্ন। আপনি স্বাস্থ্য পরিচর্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা কত বছর বেঁচে আছি তা সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা নয়। কে একটি পাকা বৃদ্ধ বয়সে বাঁচতে চায় যদি সে তার আলজাইমার যে ডিমেনশিয়া থাকার কারণে তার পরিবারের সবচেয়ে কাছের সদস্যকেও চিনতে না পারে? ডিজেনারেটিভ আর্থারাইটিসের কারণে কে গুরুতর জয়েন্ট বা পিঠে ব্যথা ভোগ করার জন্য বাঁচতে চায়? আমাদের জাতীয় অভূতপূর্ব ফ্রিকুয়েন্সি সহভূত পার্কিনসন রোগ, ম্যাকুলার অবক্ষয়, ক্যান্সার, স্ট্রোক এবং হৃদরোগে ভুগছে। বৃদ্ধ বয়সে আর কেউ মারা যাবে বলে মনে হয় না। 60 মিলিয়নেরও বেশি আমেরিকান কার্ডিওভাস্কুলার রোগে ভুগছেন। রোগ, হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর রোগ, 13.6 মিলিয়নেরও বেশি করোনারি ধমনী রোগ আছে। যদিও গত 25 বছরে কার্ডিওভাস্কুলার মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে, তবুও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর 1 নম্বর কারণ হিসাবে রয়ে গেছে। প্রতি বছর 1.5 মিলিয়ন হার্ট অ্যাটাক হয় এবং প্রায় অর্ধেক বা প্রায় 7 লক্ষের বেশি মারাত্মক। দুঃখজনকভাবে এই মৃত্যুগুলির মধ্যে প্রায় অর্ধেক ঘটে হার্ট অ্যাটাকের প্রথম ঘন্টার মধ্যেই এবং এমনকি হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই। 30%-রও বেশি ক্ষেত্রে হৃদরোগের প্রথম লক্ষণ হলো আকস্মিক মৃত্যু। এটি আমাদের জীবনধারা পরিবর্তন করতে খুব বেশি সময় দেয় না। ক্যান্সার গবেষণা এবং চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সত্ত্বেও ক্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসাবে রয়ে গেছে। 1995 সালে 537,000 জন ক্যান্সারে মৃত্যু হয়েছিল। গত 30 বছরে ক্যান্সারের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 25 বছরে ক্যান্সার গবেষণায় $25 বিলিয়ন বেশি ব্যয় করেছে। শুধুমাত্র ক্যান্সারে মারা যাওয়া মানুষের আপেক্ষিক সংখ্যা একেবারেই কোনো হ্রাস দেখতে পায়নি। ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নির্দিষ্ট কিছু ক্যান্সারের পূর্ব নির্ণয়ের কারণে। এমন নয় যে ক্যান্সারের জন্য আমাদের চিকিৎসা খুব অত্যধিক কার্যকর হয়েছে। ম্যাকুলার ডিজেনারেশনের আক্রান্ত আমার রোগীরা একটি দীর্ঘস্থায়ী রোগ যা শক্তিকে প্রভাবিত করে। প্রতি 6 মাসে তাদের চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে যান। মাত্র 6 মাস পর পর আরেকটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারা এই জেনে হতাশ হয়ে পড়ে যে তাদের ডাক্তার যা করতে সক্ষম তা হলো তাদের রোগের অগ্রগতি নথিভুক্ত করা। কিছু ক্ষেত্রে লেজার চিকিৎসা শুধুমাত্র ন্যূনতম প্রভাব থাকতে পারে। আপনার যদি কোনো প্রিয়জন থাকে যিনি অ্যালজাইমার ডিমেনশিয়ায় ভুগছেন, আপনি চিকিৎসার অকার্যকরতা সম্পর্কে তীব্রভাবে সচেতন।
একজন পিতামাতাকে ধীরে ধীরে মনের কোনো যুক্তিসঙ্গত কার্যকারিতা হারাতে দেখা এবং তার নিজের শরীরে আটকে পড়া অত্যন্ত বেদনাদায়ক। ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়ার সময় এসেছে। আমরা যদি চিকিৎসকরা নিজেদের সাথে সত্যই সৎ হই, তবে আমাদের স্বীকার করতে হবে যে আমরা এই রোগীদের অনেকের জন্য যে চিকিৎসার বিকল্পগুলি অফার করি তা সর্বোত্তমভাবে দুর্বল। আমরা সংক্রামক রোগগুলোর সাথে যেভাবে করেছি, এই রোগগুলিকে সেইভাবে আক্রমণ করতে সক্ষম নই। আজকে তারা কিভাবে স্বাস্থ্যসেবার কাছে যায় সেদিকে ডাক্তার এবং রোগীদের অবশ্যই দীর্ঘ ও কঠোর নজর দিতে হবে। প্রতিরোধমূলক ঔষধ। আমি আজ রোগীদের মধ্যে অপ্রতিরোধ মনোভাবকে বিরক্তকর মনে করি, যা এই সত্যটিকে অনিবার্য হিসাবে স্বীকার করে যে তারা এর মধ্যে একটি বা একাধিক বিকাশ করতে চলেছে। ক্রনিক ডিজেনারেটিভ রোগ। তারা আধুনিক চিকিৎসাকে তাদের ত্রাণকর্তা এবং তাদের ওষুধকে প্রতিক্রিয়ার হিসাবে দেখে। দুঃখজনকভাবে রোগীরা অসুস্থ হওয়ার পরেই বুঝতে পারে যে আমাদের চিকিৎসা আসলে কতটা অকার্যকর। বেবি বুমার প্রজন্ম যখন তাদের 50-এর দশকে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি আরও বেশি সংখ্যক ব্যক্তি তাদের স্বাস্থ্য নিয়ে সক্রিয় হয়ে উঠছে। আমার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে আমাকে বলেছিল যে সে কেবল মরে যাওয়া পর্যন্ত বাঁচতে চায়। এটা কি তোমার ইচ্ছা? এটা অবশ্যই। আমার 3 দশকেরও বেশি সময় ধরে অসুখের অনুশীলন করার পর দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগগুলি আমার এবং আমার রোগীদের উভয়ের জন্য যে ব্যথা এবং যন্ত্রণা নিয়ে আসতে পারে তার সম্ভাবনাকে আমি খুব বিরক্তিকর মনে করি। সেই জন্য আমি এই বইটি লিখেছি। এই কারণে আমি সমস্যা পরবর্তী ওষুধের পরিবর্তে প্রতিরোধমূলক সুপারিশ করি। কিন্তু প্রতিষেধক বলতে আমি কি বুঝি তা সংজ্ঞায়িত করতে হবে। ঐতিহ্যগত প্রতিরোধমূলক ঔষধ প্রাথমিক শনাক্তকরণ। স্বাস্থ্য যত্ন সম্প্রদায় প্রতিরোধমূলক যত্ন প্রচারে নিজেকে গর্বিত করে, কিন্তু আপনি কি কখনো সেই পন্থাকে অনেক ভেবে দেখেছেন? চিকিৎসকরা অবশ্যই রোগীদের তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করতে উৎসাহিত করেন, কিন্তু কি চিকিৎসকদের সহায়ক সুপারিশগুলিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে একজনকে দ্রুত এই সিদ্ধান্তে নিয়ে যায় যে তারা আগে রোগ শনাক্ত করার চেষ্টা করছে। এটা সম্পর্কে চিন্তা করুন। যেমনটি আমি উল্লেখ করেছি যে চিকিৎসকরা নিয়মিতভাবে ভ্যাকসিন নেওয়ার, ম্যানোগ্রাম, রক্তের কাজ এবং শারীরিক পরীক্ষা করেন প্রাথমিকভাবে দেখতে যে তাদের রোগীদের মধ্যে ইতিমধ্যেই কোনো নীরব রোগ আছে কিনা। কি প্রতিরোধ করা হয়েছে? স্পষ্টতই এই রোগগুলি যত তাড়াতাড়ি শনাক্ত করা যায় রোগীর জন্য এটি তত ভালো। যাই হোক, আমি এখানে যে বিষয়টি উপর জোর দিতে চাই তা হলো চিকিৎসক বা স্বাস্থ্যসেবক সেবা সম্প্রদায় আসলে কিভাবে তাদের রোগীদের স্বাস্থ্য রক্ষা করতে পারে তা শেখানোর জন্য ন্যূনতম সময় এবং প্রচেষ্টা দেয়। অন্য কথায়, চিকিৎসকরা তাদের রোগীদের স্বাস্থ্যকর জীবনধারায় শিক্ষিত করার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য রোগের চিকিৎসার জন্য খুব ব্যস্ত থাকেন, যা প্রথমে অবক্ষয়জনিত রোগের বিকাশ এড়াতে সহায়তা করে। প্রিভেন্টিভ মেডিসিন। যদি আমরা প্রতিরোধমূলক কিছু লেবেল করতে যাচ্ছি, তাহলে আমি বিশ্বাস করি এটি আসলে কিছু প্রতিরোধ করা উচিত। আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে সত্যিকারের প্রতিষেধক ওষুধের মধ্যে রোগীদের মধ্যে 3 গুণ পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করা এবং সমর্থন করা জড়িত। স্বাস্থ্যকরভাবে খাওয়া, একটি সামঞ্জস্যপূর্ণ ব্যায়াম প্রোগ্রাম অনুশীলন করা এবং উচ্চমানের পুষ্টিকর সম্পূরক গ্রহণ করা। প্রথম স্থানে এই প্রধান রোগগুলির মধ্যে কিছু পাওয়া এড়াতে রোগীদের ক্ষমতায়ন করাই প্রকৃত প্রতিভা। এটা রোগীর অনুপ্রেরণা প্রয়োজন, একেবারেই ঠিক, কিন্তু বেশিরভাগ লোকেরা এই জীবনধারা পরিবর্তন করতে খুব ইচ্ছুক যখন তারা সত্যিই বুঝতে পারে যে কি ঝুঁকি রয়েছে। এখানেই আমি অনুভব করে চিকিৎসা ক্ষেত্রটি ছোট হয়ে গেছে। সত্যিকারের প্রিভেন্টিভ মেডিসিন অনুশীলন
ডেভিডের গল্প। কাজের তত্ত্ব দেখা যাক। ডেভিড তার জীবনের বেশিরভাগ সময়ই তার গাড়ি চালকের লাইসেন্স হিসাবে কাটিয়েছিলেন, যেখানে তিনি তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে থাকতেন। ডেভিড সবসময় চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেন এবং কোনো ওষুধ সেবন করেননি। 1990 সালের শুরুর দিকে তবে তিনি অস্বাভাবিকভাবে ক্লান্তির সঙ্গে জড়িত তার পায়ে দুর্বলতা লক্ষ্য করতে শুরু করেছিলেন। 1990 সালের বসন্তে তিনি তার পা টেনে নিয়ে গেছিলেন এবং প্রকৃতপক্ষে সময়ে সময়ে পড়েছিলেন। তিনি বিভিন্ন ডাক্তারের সাথে দেখা করেছিলেন এবং একজন নিউরোলজিস্ট অবশেষে তাকে লিউকোএনসেফ্যালোপ্যাথি নামে একটি বিরল রোগে আক্রান্ত বলে নির্ণয় করেছিলেন। আমি নিশ্চিত যে ডেভিড তার রোগের নামটি আপনার মতোই সাড়া দিয়েছে। এটি কি? নিউরোলজিস্ট তাকে জানিয়েছিলেন যে এটি মস্তিষ্কের একটি প্রগতিশীল অবক্ষয়কারী ডিভালিউরেটিং রোগ, যা মাল্টিপল স্ক্লেরোসিসের মতোই, যার কোনো প্রকৃত চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসক ডেভিডকে বলেছিলেন যে তার জন্য খুব কম আশা ছিল। এই রোগটি সাধারণত মৃত্যুর দিকে নিরলস উত্তরাই পথে চলে। এই খবর শুনে ডেভিড বিধ্বস্ত, হতাশ ও হতবাক হয়ে বাড়ি ফিরলেন। তিনি এই রোগের কথা শোনেননি এবং এখন এটি তার জীবন নিতে চলেছে। ডাক্তারের কথাই সত্যি, ডেভিড দুর্বল হয়ে পড়ে। তিনি ক্রমশ দুর্বল অনুভব করেন এবং তার মাথা ঘোরা শুরু করে। 1993 সালের বসন্তের মধ্যে ডেভিড হুইল চেয়ারে আবদ্ধ ছিলেন। 1995 সালের জুনে তার পায়ের ব্যথা এতটাই চরম ছিল যে তার ডাক্তাররা তাকে মৌখিক আকারে মরফিন দিয়েছিল। তিনি এখন সব কিছুর জন্য তার স্ত্রী এবং বাচ্চাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। জীবন যেমন তিনি জানতেন তা চলে গেছে। 1995 সালের নভেম্বরে ডেভিড ইনফ্লুয়েঞ্জার গুরুতর কেস নিয়ে নেমে আসেন। ডেভিড আরও দুর্বল হয়ে পড়েছিল এবং তার পা ও বাহু ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন তাদের কোনো প্রচলন ছিল না। তার ডাক্তাররা ডেভিড এবং তার পরিবারকে জানিয়েছিলেন যে তিনি সম্ভবত আর সুস্থ হবেন না। অন্তর্নিহিত লিউকোএনসেফ্যালোপ্যাথির কারণে তারা আশা করেছিল যে তিনি মাত্র 1 বা 2 সপ্তাহ বেঁচে থাকবেন। ডেভিড হসপিস প্রোগ্রামের তত্ত্বাবধানে ছিলেন, যা তাকে বাড়িতে থাকতে দেয় যেখানে সে থাকতে চায়। তিনি এবং তার পরিবার অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা শুরু করেছিলেন। ডেভিডকে বিদায় বলার সময় তিনি যা পছন্দ করতেন তার সমস্ত ক্ষতির জন্য শোক প্রকাশ করেছিলেন। পরিবার এবং বন্ধুদের যদিও শেষ পর্যন্ত সময় আসার কয়েক বছর আগে তিনি তার মৃত্যু মেনে নিয়েছিলেন, ঠিক যেমনটি ডাক্তাররা ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু একরকম ডেভিড ক্রিসমাসের মধ্য দিয়ে বেঁচেছিলেন। বিছানা থেকে উঠতে না পারলেও তিনি মারা যাননি। কয়েক মাস পরে ডেভিড কিছু পুষ্টিকর পরিপূরক খাওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট, একটি খনিজ ট্যাবলেট এবং কিছু আঙুরের বীজের নির্যাস খেতে শুরু করেছিলেন। 5 দিনের মধ্যে তিনি কম ঘুমিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে তার একটু বেশি শক্তি ছিল। সাপ্লিমেন্ট নেওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি অল্প বিরতির জন্য বিছানা থেকে উঠতে সক্ষম হন। আসলে মাতৃদিবসে তার সন্তানেরা তাকে ফুলের দোকানের কাছে ঠেলে দেন, যাতে তিনি তার স্ত্রী এবং মায়ের জন্য ঐতিহ্যগত কেনাকাটা করতে পারেন। সপ্তাহের পর ডেভিড আশা পুনরুদ্ধার করেন যে তিনি যখন শক্তিশালী এবং আরও বেশি শক্তিশালী হয়ে উঠলেন। 1996 সালের গ্রীষ্মে ওই মুভিটি দেখার কথা ডেভিডের মনে পড়ে। মুভির ছোট ছেলে লরেন্সের ডেভিডের মতোই মস্তিষ্কে আক্রান্ত হয়েছিল। মুভিটি দেখার সময় ডেভিড আবিষ্কার করে অবাক হয়ে গেছিল যে লরেন্স চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি আসলে তার পতনকে বাধাগ্রস্ত বলে মনে হয়েছিল, তা হলো আঙ্গুর বীজের তেল। ডেভিড বুঝতে পেরেছিলেন যে তার নিজের আঙুর বীজের নির্যাসের ব্যবহার তার উল্লেখযোগ্য উন্নতির একটি প্রধান কারণ হতে পারে।
তিনি সেই মুহূর্তে এটির আরও বেশি করে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শীঘ্রই শিখেছিলেন যে এই নির্যাসটি একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের চারপাশে তরল সহজেই শোষণ করতে পারে। অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজগুলির সাথে অবিরত আঙুর বীজের নির্যাসের পরিমাণ বাড়ানোর পরে ডেভিডের উন্নতি ছিল আশ্চর্যজনক। তার পায়ের ব্যথা কমতে শুরু করে এবং সে আসলে আবার হাঁটতে শুরু করে। সপ্তাহের পর সপ্তাহ তার পায়ের শক্তি বাড়তে থাকে। প্রায় 2 মাস পরে ডেভিড 3 বছরের মধ্যে প্রথমবারের মধ্যে নিজের মতো করে গির্জায় যেতে সক্ষম হয়। সে এখনও তার হাঁটার একটি উল্লেখযোগ্য এলোমেলো ছিল, কিন্তু তিনি হাঁটছিলেন। ডেভিডের চিকিৎসক মরফিন প্রেসক্রিপশন বন্ধ করে দিয়েছিলেন এবং তার রোগের উন্নতির নথিভুক্ত করেছিলেন। তিনি বিশ্বাস করতে না পারলেও ডাক্তারও অস্বীকার করতে পারেননি। ডেভিডের সর্বশ্রেষ্ঠ রোমাঞ্চ ছিল যখন তিনি ফিরে যেতে এবং তার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে সক্ষম হয় এবং প্রকৃতপক্ষে পাশ করেন। এই সমস্ত বছর অন্যদের পরীক্ষা করার পরে তিনি আবার নিজেই গাড়ি চালাতে সক্ষম হন। ডেভিড এখনও তার রোগ আছে, সে সুস্থ হয়নি, তবে তিনি রোগের পরিবর্তে তার জীবন নিয়ন্ত্রণে রয়েছে। তার এখনও একটি মজার হাঁটা আছে, কিন্তু সে তাতে কিছু মনে করে না। আমি যখনই ডেভিডকে দেখি তখনই আমাকে হাসতে হয়। তার অগ্রগতি দেখে আনন্দিত হয়েছি। তিনি অনেক কারণের মধ্যে একটি কারণ, আমি ইতিবাচক পুষ্টির ঔষধ ব্যবহারের সব ধরনের স্বাস্থ্যের রোগীদের জন্য এত প্রতিশ্রুতি রাখি। এই অধ্যায়ে আমরা স্বাস্থ্যসেবার প্রতি আমাদের দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছি। আপনি কি বৃদ্ধ হতে ভয় পান? আপনি কি আপনার ভবিষ্যতের প্রদত্ত হিসাবে দীর্ঘস্থায়ী রোগ বা ব্যথা গ্রহণ করেছেন? আপনি কি আপনার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জীবন পরিবর্তন করতে ইচ্ছুক? আমি বিশ্বাস করি যে আমার প্রচুর শারীরিক জীবনের 40 বছর বয়সের পিছিয়ে যাওয়ার শুরু করার দরকার নেই। আমি বিশ্বাস করি আপনার জীবনের প্রতিটি বছরে আপনার সেরা হতে পারে। এটা খুব ছোট এবং খুব দীর্ঘ মারা যাওয়া বন্ধ করার সময়। তবে প্রথমে আপনাকে বুঝতে হবে যে যুদ্ধ আমাদের প্রতিটি দেহের মধ্যে চলছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।